নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুগণ, আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্যে তো অবশ্যই, আর যিনারা আজ আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যেও থাকলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যিনারা নতুন আমার চ্যানেল ভিজিট করছেন সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আমার পাশে থাকবেন, আর আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সেগুলো আপনারা আপনাদের ফোনে সময় মতো নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, যদি গল্প ভালো লেগে থাকে একটা করে লাইক করবেন, পারলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমি আমার যে চ্যানেলে গল্প দিয়ে থাকি সেই গল্প থেকে একটা করে কোশ্চেন প্রত্যহ থেকে থাকে। যিনারা এই কোশ্চেনের অ্যান্সার দিয়ে থাকে ওনাদের নাম এবং ঠিকানা আমি উল্লেখ করে থাকি পরের গল্পে। আর বন্ধুরা, যদি আপনাদের কাছে কোনোরূপ ভয়ঙ্কর অভিজ্ঞতা বা গল্প থেকে থাকে তাহলে আমার ডেসক্রিপশান বক্সে আমার ইমেল আইডি দেওয়া থাকবে, সেখানে আপনারা সেটা পাঠাতে পারেন। আমি অন্যান্য শ্রোতা বন্ধুদের শোনার ব্যবস্থা করে দেব। যদি আপনারা চান আপনাদের নাম এবং ঠিকানা অবশ্যই আমি উল্লেখ করব, আর না চাইলে ওটাকে গোপন করব। অতএব বন্ধুরা, অবশ্যই কোনো অভিজ্ঞতা থেকে থাকলে আমার কাছে অবশ্যই পাঠাবেন। তো বন্ধুরা, আজ আমরা যে গল্পটা করতে চলেছি গল্পটার নাম হলো কেউ কি এসেছিলেন? লিখেছেন বিমল কর। রামতনুর বৈঠকখানায় বসেই গল্পগুজব হচ্ছিল। আমরা ৩-৪ জন বুড়ো প্রায় রোজই সন্ধেবেলায় রামতনুর বৈঠকখানায় হাজির থাকি। নানান রকম কথাবার্তা হয়, সংসারের কথা, সুখ দুঃখের কথা, এখনকার দিনকালের কথা। চা চুরুট পান খেতে খেতে গল্পও হয় হরেক রকম। সেদিন তারকবাবু কথায় কথায় বললেন, খবরের কাগজে একটা অদ্ভুত খবর বেরিয়েছে। আমরা খেয়াল করে দেখেছি কি? বলেই উনি সেই খবরের বর্ণনা শুরু করলেন। খুব একটা অবাক হওয়ার মতো খবর কিন্তু সেটা নয়। কলকাতায় শোভাবাজারে আদ্যিকালের ভাঙাচোরা একটা বিরাট বাড়ি হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ার পর সেই ইট কাঠের স্তূপ যখন পরিষ্কার হচ্ছিল, তখন একটা জুড়ি গাড়ির 2 ভাঙা চাকা পাওয়া যায় আবর্জনার মধ্যে। চাকা নিয়ে কেউ তখন মাথা ঘামায়নি, ঘামাবার কথাও নয়। কিন্তু দিন 2 পর থেকে এক অদ্ভুত কাণ্ড ঘটতে লাগল। দিনমজুরের দল যারা মাটি খুঁড়ছিল, ইট কাঠ আলাদা করে সাজিয়ে রাখছিল, তারা অবাক হয়ে দেখল সরিয়ে রাখা ভাঙা চাকা দুটো আবার যথারীতি আবর্জনার মধ্যে কেউ ফেলে দিয়েছে। কে ফেলেছে, কেন ফেলেছে, সে রহস্যের আর কিনারা করা যাচ্ছে না। পাড়ার লোকের ধারণা এককালে এই বসাক বাড়ির ছোটবাবু ছিলেন কলকাতার সেরা জুড়িদার। তার 4 জোড়া বাহারি জুড়ি গাড়ি আর গুটি 5-6 পয়লা নম্বরের ঘোড়া ছিল। ছোটবাবুর নেশা বলতে ওই গাড়ি আর ঘোড়া। মারাও যান গাড়ি হাঁকাবার সময়, জুড়ি উল্টে। তারকবাবুর বর্ণনা শুনতে শুনতে সদানন্দ বললেন, তুমি কি বলতে চাও, চাকা দুটো ভুতুড়ে? না, বসাকবাবুর ছোটবাবু এখনও ভূত হয়ে সে বাড়িতে অধিষ্ঠান করছেন। সদানন্দর বলার ভঙ্গিটা ঠিক ছিল ঠাট্টার। তারকবাবু বললেন, তা আমি জানি না, কাগজে যা ছেপেছে বললাম।
কাগজের খবরটা নিয়ে আমরা হালকাভাবে কথা শুরু করলাম। কথায় কথা বাড়ে, হালকা কথাও গম্ভীর হয়ে যায় অনেক সময়। আমরাও বোধ হয় খানিকটা গম্ভীর হয়ে উঠলাম। রামতনু বরাবরই কম কথা বলে, আমাদের কথা শোনে আর ছোট ছোট মন্তব্য করে। ও আমার ছেলেবেলার বন্ধু, ওর স্বভাব আমি জানি। কথা কম বললেও বাজে কথা বলে না, আবার হাসি তামাশা করলেও কাউকে লজ্জায় ফেলে না। সেই রামতনু বলল, সদানন্দবাবু, জগৎটা বেশ বড়, আর সে তুলনায় আমরা অতি ছোট। জগতে কত কি যে হয় তার সব খবর কিন্তু আমরা রাখি না, আর রাখতে পারিও না। খবরের কাগজে মাঝে মাঝেই কত বিচিত্র খবর বেরোয়, আপনি আমি তা বিশ্বাস করলেই বা আর না করলেই বা কি আসে যায়। বসাক বাড়ির ছোটবাবু ঘোড়ার গাড়ির চাকার কথা এখন বাদ দিন। আমার জীবনে আমি একটা ঘটনা ঘটতে দেখেছি, যার কোনো মানে আমি আজও বুঝে উঠতে পারিনি, কারণ কোনো মানেই খুঁজে পাইনি। যদি শুনতে চান তাহলে বলতে পারি। শোনার আগ্রহ সকলেরই। গল্প শোনার পক্ষে সময়টাও এখন ভালো। কার্তিক মাসের শেষ, ঠান্ডা পড়তে শুরু করেছে। এ সময় সচরাচর মেঘ বাদলার আবহাওয়া হয় 2-4 দিনের জন্য, বাদলা না হোক দিন 2 মেঘলা ভাব চলছিল। বাইরে অন্ধকার, বাতাসের দমকাও ছিল। দেওয়াল ঘড়িতে সবে 7টা বাজল। আমি বললাম, সে কি, তোমার জীবনে অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল আর আমি জানি না? বলছো কি? রামতনু বলল, না, জানো না, কারণ আমি সেই কথা কাউকেই বলিনি। কেননা আমি নিজেই বুঝে উঠতে পারিনি সত্যি ঘটনাটা ঘটেছিল না পুরোটাই আমার মনের ভুল। আজও আমি বলতে পারবো না ঘটনাটা সত্যি না মিথ্যে। ঠিক আছে, ঘটনাটা বলো। রামতনু সামান্য অপেক্ষা করে বলল, আমার জীবনটা তো রেলে চাকরি করেই কেটে গিয়েছে, সেটা তোমরা সবাই জানো। বড় কিছু হওয়ার ক্ষমতা আমার ছিল না, হতেও পারিনি। রামতনুর কথার মধ্যে অসত্য বিশেষ ছিল না, তবে বিনয়ও ছিল। সে যে কিছুই হয়নি তাও নয়। কম বয়সে সে রেলের চাকরিতে ঢুকেছিল সামান্য এম হয়ে, কিন্তু ও যখন চাকরি থেকে অবসর নিল তখন আর সামান্য এম নয়, বড় স্টেশনের মাস্টারমশাই। রামতনু বলল, যখনকার কথা বলছি তখন আমি ছোকরা। বেনুডিহি বলে একটা ছোট স্টেশনে পোস্টিং নিয়ে এসেছি সদ্য। মাস 2-3 কেটেছে বড় জোর। রেনুডিহি হলো ব্রাঞ্চ লাইনের একটা নিরিবিলি স্টেশন। স্টাফ বলতে আমরা কজন মাত্র, আমি, টিকিটবাবু, সত্যদা, কেবিনের প্রসাদ আর পোটার জনা 2। স্টেশনের গায়েই আমাদের রেলের কোয়ার্টার। একটা কুঁয়ো, রাজ্যের আকন্দ ঝোপ আর একজোড়া কাঠচাপার গাছ আমাদের কোয়ার্টারের শোভা বাড়ায়। বেনুডিহি স্টেশনটা না থাকলেও চলতো, কিন্তু কাঠ চালানোর জন্যই বোধ হয় ওটা রাখতে হয়েছে। জঙ্গলের ইজারাদাররা যত রাজ্যের গাছ কাটে সেগুলো এনে স্টেশনের কাছে জমায়, সময় মতো চালানো দেয় খোলা মালগাড়িতে। তবে হ্যাঁ, 2-4টে ছোটোখাটো গ্রাম
যে বেনুডিহির ধারে কাছে ছিল না তাও নয়। এমনিতে জায়গাটা ভালো, পাহাড়তলি বলে কথা। মন্দর মধ্যে হলো ওখানকার ম্যালেরিয়া, সে এক আজব ব্যাপার। মাসের মধ্যে 2 অন্তত তোমায় কাবু করে ফেলবে। জ্বর আসবে আচমকা হুহু করে, শীতে কাঁপবে ঠকঠক করে। কিন্তু জ্বরের মাত্রাটা বেশিরভাগ সময় 102-2.5 বেশি হবে না। 2-1টা দিন ভুগিয়েই আবার জ্বর পালাবে। যেদিনের কথা বলছি সেই দিনটির তারিখ বা মাস আমার সঠিক মনে নেই, শুধু মনে আছে তখন শীতের শেষ হলেও গায়ে গরম জামা কাপড়, গলায় মাফলার রাখতেই হয়। এইরকম একদিনে স্টেশনে আমি একলা আর পোর্টার শিউরাম। আমাদের সত্যদা জ্বরের ঘোরে বাড়িতে পড়ে আছে। ঠিক রাত তখন 8টা। 8:15 নাগাদ একটা প্যাসেঞ্জার আসছে। সেটাই শেষ গাড়ি, মানে প্যাসেঞ্জার ট্রেন। গাড়িটা চলে যাওয়ার পর আমার একরকম ছুটি। একটা কথা বলে রাখি, আজকের মতো তখন ইলেকট্রিক ছিল না রেল স্টেশনে। ছোটোখাটো স্টেশনে তো নয়ই। ভুসিও কেরোসিন ল্যাম্প আর লণ্ঠন দিয়ে আমাদের কাজ সারতে হতো। রেলের ইঞ্জিন ছিল কয়লার, যাকে বলা হয় কোল ইঞ্জিন। আমার অফিস ঘরে একটা দেওয়াল ঘড়ি ছিল, রেল কোম্পানির ঘড়ি। ঘড়িতে যখন 8:05 হবে তখন আমি 2-1টা অফিসের কাজ সেরে হঠাৎ যেন বুঝতে পারলাম শরীরটা খারাপ লাগছে, শীত শীত করছে, চোখ জ্বালা করছে। জ্বর আসবে নাকি? আর খানিকটা সময় কাটাতে পারলেই বেঁচে যাই। দেখতে দেখতে 8:15 গাড়ি এসে পড়ল। আমার বাকি কাজ সেরে ফেলতে এইবার বাইরে এলাম। গাড়ি ছেড়ে দিল। এমনিতেই এ সময় গাড়ি থেকে লোকজন বড় একটা নামে না। সেদিন কাউকেই চোখে পড়ল না। হয়তো অন্ধকারের জন্য আগাগোড়া প্ল্যাটফর্ম দেখতেও পাইনি। নিজের অফিসে ফিরে এসে গোছগাছ সেরে নিচ্ছি। এমন সময় এক ভদ্রলোক এসে ঘরে ঢুকলেন। ভদ্রলোক মাঝবয়সী, গায়ে কোট, পরনে প্যান্ট, গলায় মাফলার, হাতে একটা চামড়ার গ্ল্যাডস্টোন ধরনের ব্যাগ। ভদ্রলোককে দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম। কোট প্যান্ট পরার চলন তখন খুব কম, বিশেষ করে এখানে কে আর সাহেব সেজে আসবে, আর কেই বা। ওকে কিছু বলার আগেই উনি নিজেই বললেন, ভদ্রলোক একজন ডাক্তার, এখানে এসেছেন কালীরক্ষিতদের বাড়ি থেকে ডাক পেয়ে। কালীরক্ষিতের বাড়াবাড়ি অসুখ, রোগী দেখে কাল সকালে উনি ফিরে যাবেন। কালীরক্ষিতকে আমি চিনতাম। বেনুডিহি থেকে মাইলটাক দূরে তার বাড়ি। বাড়ি মানে পুরনো আমলের কাছারি বাড়ি, সেই ভাঙাচোরা দুর্গ বললেও ভুল হয় না। কালীরক্ষিত এদিককার অনেক জমি জমার মালিক। আজকাল আবার কাঠের কারবার শুরু করেছেন। ভদ্রলোক বললেন, রক্ষিতদের বাড়ির লোক জানে তিনি এই ট্রেনে আসবে, ও বাড়ি থেকে লোক আসবে তাকে নিয়ে যেতে। সেই রকম কথাই আছে। উনি আপাতত আমার স্টেশনের অফিস ঘরে কিছুক্ষণ বসে থাকতে চান। রক্ষিত বাড়ির লোক এলেই তিনি চলে যাবেন। আমার যদি আপত্তি থাকে তবে অবশ্য উনি বাইরে গিয়ে অপেক্ষা করতে পারেন। আমি বললাম, বাইরে আর কোথায় গিয়ে বসবেন? তার ওপরেই ঠান্ডা, আপনি বরং এখানেই বসুন। কি অসুখ রক্ষিতবাবুর? উনি বললেন, জানি না, গিয়ে দেখতে হবে। শুনলাম বেহুশ হয়ে পড়ে আছেন। ভদ্রলোক
মানে ডাক্তারবাবু একটা চেয়ার টেনে বসে পড়লেন। আমিও উঠতে পারলাম না। ভাবলাম লোক তো এসে পড়বে এক্ষুনি। ভদ্রলোক চলে গেলে অফিসে শিউরামকে রেখে আমি কোয়ার্টারে চলে যাব। শরীরটা ঠিক ভালো লাগছে না, তাছাড়া খিদেও পাচ্ছিল। দেখতে দেখতে 8:30 বাজল, তারপর 8:45। আমি অফিস ছেড়ে উঠতে পারছি না। এক ভদ্রলোককে এভাবে বসিয়ে চলে যাই বা কেমন করে? অথচ বেশ কষ্ট হচ্ছিল বসে থাকতে, মাথা যেন ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। আমি তখন উসখুস করছি, ভদ্রলোককে বোঝাবার চেষ্টা করছি এভাবে আর কতক্ষণ তিনি অপেক্ষা করবেন। আমি বা বসে থাকব কেমন করে? ভদ্রলোক বড় অদ্ভুত ধরনের, কথাবার্তা প্রায় বলছেনই না। আমার কথার জবাবে দু একটা হাঁ, হুঁ কিংবা না। উনি আমাকে লক্ষ্য করছিলেন না বিশেষ। ঘাড় মুখ তুলে ছাদের অন্ধকারের দিকে তাকিয়ে বসেছিলেন। 9টা বেজে যাওয়ার পর আমি বাধ্য হয়েই উঠে পড়লাম। বললাম, রক্ষিত বাড়ি থেকে কেউ এখনও তো এলো না। আপনার আসার কথা কি ওরা জানে? ভুল হয়নি তো আপনার? আমার কথার জবাবে উনি মাথা নাড়লেন, না, ভুল হয়নি। আমি এবার উঠে পড়লাম। বললাম, আপনি তাহলে বসুন, আমি কোয়ার্টারে যাচ্ছি। শরীরটা ঠিক ভালো লাগছে না আমার। এখানে শিউরাম থাকলো, পোর্টার। আপনি চলে যাওয়ার পর সে অফিস ঘরে এসে শুয়ে থাকবে। আমি শিউরামকে খুঁজতে আসছি তখন প্ল্যাটফর্মে একজনের সঙ্গে দেখা। চাদরে মাথা কান মোড়া, গায়ে একটা মোটা কম্বল গোছের গরম চাদর এবং পরনে ধুতি, হাতে লণ্ঠন। লোকটাকে আমি চিনি না, তবু মনে হলো রক্ষিত বাড়ি থেকে আসছে। জিজ্ঞেস করলুম, তুমি রক্ষিত বাড়ি থেকে আসছো? লোকটা মাথা হেলালো। বললাম, যাও, ডাক্তারবাবু আমার অফিস ঘরে বসে আছেন অনেকক্ষণ হলো। লোকটা এগিয়ে গেল, আমিও কোয়ার্টারের দিকে পা বাড়ালাম। একটা কথা বলে রাখি, রেনুডিহিতে রাত্রে কোনো ঝঞ্ঝাট ছিল না। প্যাসেঞ্জার ট্রেন আসতো না। গুডস ট্রেন যা আসতো তাও আবার দু একটা, সেগুলো থামতো না, সোজা চলে যেত। কেবিনম্যান থাকতো কেবিনে। যদি কখনো দরকার পড়তো অফিস থেকে শিউরামরা এসে খবর দিত কোয়ার্টারে। আমি ঘুম চোখে ছুটে যেতাম। সেদিন নিজের কোয়ার্টারে এসে কোনো রকমে একটু কিছু মুখে গুঁজে একেবারে বিছানায়। ততক্ষণে বেশ জ্বর এসে গিয়েছে। ওখানকার সেই বিচিত্র ম্যালেরিয়াই হবে। আমার আর হুঁশ ছিল না। পরের দিন আর জ্বর নেই, মুখটা শুধু তেতো হয়ে রয়েছে। তা দিনের বেলায় রোদ জল পেয়ে শরীরটা তাজা হয়ে উঠল। নিজের হাতে রান্নাবান্না, একটা কুকার ছিল। একবার করে স্টেশনে যাই, আবার কোয়ার্টারে ফিরে আসি। রক্ষিতবাবু কথা মনে পড়ল, কিন্তু এমন কাউকে দেখলাম না যার কাছে খবরটা নিতে পারি। যথারীতি সন্ধে হলো, তারপর রাত 8টা বাজল। সেদিনের গাড়িও এলো 8:15। প্যাসেঞ্জার গাড়িটা দাঁড়ালো মিনিট 5-7, ছেড়েও গেল। আমি কাজকর্ম সেরে ফেলছিলাম আমার। এমন সময় দেখি কালকের সেই ভদ্রলোক ডাক্তারবাবু অফিস ঘরে এসে দাঁড়িয়েছেন। আমি তো অবাক। ভদ্রলোকের সেই একই রকম পোশাক, হাতে কালকের মতোই গ্ল্যাডস্টোন ব্যাগ। আসলে ওটা তখনকার দিনের ডাক্তারবাবুদের ব্যাগ। আমি ঠিক কিছু বুঝলাম না। বললাম, আপনি? উনি বললেন, কালী রক্ষিতকে দেখতে এসেছেন, পেশায় উনি ডাক্তার। রক্ষিত বাড়ি থেকে খবর গিয়েছিল কালীবাবুর বাড়াবাড়ি অসুখ, ওর আসার কথা এই সময়। রক্ষিতরা জানে, লোক আসবেও বাড়ি থেকে তাকে নিয়ে যেতে। উনি ততক্ষণ আমার অফিস ঘরে বসে অপেক্ষা করতে চান। আমি হতবাক, ব্যাপারটা আমার মাথায় ঢুকছিল না।
একটা লোক গতকাল যে সময়ে এসেছিলেন আজও সেই সময়ে এসেছেন, একই রকম দেখতে, একই রকম পোশাক, আর আসার কারণও সেই কালী রক্ষিত। রক্ষিতবাবুর বাড়াবাড়ি অসুখ বলে ওকে দেখতে এসেছেন। আমি বললাম, আপনি তো কাল এসেছিলেন। উনি মাথা নাড়লেন, বললেন না। আমি অবাক হয়ে বললাম, সে কি মশাই, কাল আপনি এই সময় আমার ঘরে এলেন, বললেন কালীবাবুকে দেখতে এসেছেন। আমার এখানে ওই চেয়ারে আপনি রাত 9টা পর্যন্ত বসেছিলেন। আমি যখন বাড়ি চলে যাচ্ছি তখন প্ল্যাটফর্মে একটা লোককে দেখলাম, আপনাকে নিয়ে যেতে এসেছে। এরপরও আপনি বলবেন আপনি কাল আসেননি? আশ্চর্য। ভদ্রলোক একটু হাসলেন যেন, বললেন, আপনি ভুল করছেন। আমি কখনো দুবার আসি না, একবারই আসি। বলেই উনি পিছন ফিরে দরজার দিকে তাকালেন, বললেন, আচ্ছা আমি আসি, ও বাড়ির লোক এসে গিয়েছে। বলতে না বলতে তিনি অফিস ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি হতভম্ব। তারপর কি হলো জানেন সদানন্দবাবু? শুনলে অবাক হবেন। আমি বোকার মতন খানিকক্ষণ বসে যখন অফিস ঘর ছেড়ে ফিরে আসছি, তখন রক্ষিত বাড়ির এক কর্মচারী বৈকুণ্ঠর সঙ্গে দেখা হয়। হন্তদন্ত হয়ে আসছে। বলল, বাবুজি, কালীবাবু মারা গিয়েছেন ঘণ্টাখানেক আগে। আমি লোকজন ডাকতে এসেছি। রাত শেষ হওয়ার আগে তাকে দাহ করতে হবে। আমি চমকে উঠে বললাম, সে কি, কাল না এক ডাক্তারবাবু এলেন তাকে দেখতে? লোকটা মাথা নাড়ল, বলল, আসার কথা ছিল বটে একজনের, কিন্তু কেউ আসেনি। আমি কেমন যেন বোবা বিমূঢ় হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম। বলতে পারলাম না কেমন করে তাকে বোঝাবো যে আমি নিজের চোখে পর পর দুদিন একজনকে আসতে দেখেছি এখানে। তারা ডাক্তার কিনা জানি না, কিন্তু এসেছিলেন যে তা ঠিক। গল্প শেষ করে রামতনু বলল, আমি কাকে দেখেছিলাম জানি না, ভুল দেখেছিলাম কিনা তাও জানি না, তবে কালী রক্ষিতের অসুখের কথা আমি আগে জানতাম না। জানতাম না তাকে দেখতে আসার জন্য কোনো ডাক্তারবাবুকে খবর দেওয়া হয়েছিল। তাহলে ওরা দুজনকে কেনই বা এসেছিলেন? তো বন্ধুরা, আজকের কোশ্চেন হলো, রামতনুবাবু কোন প্ল্যাটফর্মে কাজ করতেন? বন্ধুরা অবশ্যই অ্যানসার দিয়ে জানাবেন।